ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোমাই বুড়ুর জঙ্গলে। আজকের গল্প পাঠে তাপস, সুমিত, অনির্বাণ, শুভ এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন তাপস ঘোষ, সম্পাদনা তমাল এবং আমি মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোমাই বুড়ুর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল। কাছাড়ি থেকে 3 ক্রোশ দূরে বোমাই বুড়ুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষেই কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ এই 2 দিন হলো পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাই বুড়ুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ। ডাল থেকে সরু দড়ির মতন লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাই বুড়ুর জঙ্গল একেবারেই লোক বসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাছে ছাবা ছোট্ট দুখানা কুঁড়ে ঘর। একখানা একটু বড়, এইখানাতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়ে শুয়েছিল। আমাদের দেখেই ধর্মর করে উঠে বসল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে রইল। কিন্তু আশরাফি টিন্ডেল সেই কথার উত্তর দিল। বলল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছাড়িতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কী করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এইরকম গেল। রোজই ইনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনি, বড় একটা গা করি না। আর 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, ও আশরাফি, শিগগির এসো তো, কুকুরটা এইছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, একখান লাঠি আনো তো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলু নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কি মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি নিজে হাতে কুকুরটার লেজ চেপে ধরে রেখেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছো বুঝি? রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত, কিন্তু যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটা মেয়ে ওর ঘরের উত্তর দিকে বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, বন্দি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগডার জুতোর দাগ ছাড়া। সেদিন আর আমিনবাবুকে আমি একথা বললাম না। 2-1টি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল।
আর বোমাইপুরের জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাইপুর পাহাড়ের উপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে ওদের বলে ডামা বানু, এক ধরনের জিন পড়ি। নির্জন জঙ্গলের মধ্যেই থাকে, মানুষকে বেগড়ে ফেলে মেরেও ফেলে। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম, দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকছে। মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়েই চমকে উঠলাম। আলো আধারিতে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন কুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। যেখানে বসে হিসেব করছিলাম ওইখানেই লণ্ঠনটা ছিল, হাত 6-7 দূরেই হবে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দৌড়ের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল। সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, তার আগাগোড়া সাদা, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। কুকুর? কি কি রকম কুকুর? সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশা সুরে বললেন, সাদা? ঠিক দেখেছো না কালো? আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়। সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে তা তো বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো। কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম। এই যে সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এই হলো গত রবিবার, এই অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকেই আমিন সাহেব তো একবারে উন্মাদ হয়ে উঠেছেন। আমার তো ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সেই চুলগাছি হাতে নিয়ে দেখেও আমি কিছু বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আশরাফি টিন্ডেল ছোকরা, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। জনমানবশূন্য প্রান্তর ও বন জঙ্গলের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হচ্ছে লবতলিয়া। সে এখান থেকে প্রায় 6 মাইল দূরে। অত গভীর রাত্রে মেয়ে মানুষই বা কোত্থেকে আসবে, বিশেষ করে যখন এইসব নির্জন বন প্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পরে আর লোক চলে না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলেই ধরে নিই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পেয়েছে বলে মনে হয় না। এমনকি 19 শতাব্দীও তা পেয়েছে বলে আমার মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এইসব অঞ্চল আসন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র, আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে বদ্ধ উন্মাদ হয়ে উঠল। সারা রাত চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়ে দেখালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে।
যদিও সেটা ঘটেছিল বর্তমান ঘটনার প্রায় 7-8 মাস পরে, তবুও এখানে বলে রাখা ভালো। এই ঘটনার 6 মাস পর চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22 হবে। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চড়িমহাল ইজারা নিতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মহিষ চড়াবে। অন্য সব চড়িমহাল তখন বিলি হয়ে গিয়েছে। বোমাই বুড়োর জঙ্গলটা তখনও খালি পড়েছিল। আমি সেইটারই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহাল দেখেও আসলো। সে খুব খুশি। রামচন্দ্র আর আশরাফি টিন্ডেলের কথা আমার তখন মনে ছিল না, আর থাকলেও এই বুড়োর কাছে তা হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে সে ভেগে গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেউই এই জঙ্গল নিতে ধারে ঘেঁষে না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারটার পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। খুব রাগী ভাব, তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে। বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 গা জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। আরে কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে বড় লজ্জা করতেছে। এই বাঁদর এখানে এসি পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, 7-8 লম্বা, ঘাসে ছাওয়া। ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারা সহজ কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি না। আরও দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম ওকে আস্তা করে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা আমার মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাত্রে দেখেছ? প্রায় শেষ রাত্রের দিকে হুজুর, এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয় নাই। জরুর মেয়ে মানুষ, বয়সে কম, কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম। কাছের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে আছে। ডাকতেই ধর্মর করে ঠেলে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এই রোগের ওষুধ কাছারি ভিন্ন আর হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নামে এসব কি শুনছি? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, হুজুর, হুজুর আমার কথা বিশ্বাস করেন, আমি আর কিচ্ছু জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমোই, ভোর হলি তবে ঘুম ভাঙে। ঘরে যদি আগুনও লাগে আমার হুঁশ থাকি না। বললাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমালে হুঁশ থাকি না। এই বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবল আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব করে শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসলো, বলল, হুজুর একটা কথা আছে। তখন আপনি ও কথা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন? যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, বাবা এরকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনই হোক বা জাত দরুনই হোক, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথার থেকে এসে অনেক রাতে আসে। ঘুম ভেঙে একদিন দেখি সেটা বিছানার কাছে কোথায় ছিল। আমি জেগে উঠলেই পালাই। সে কেমন করে বুঝতে পারে যে আমি জেগেছি? এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর
একটা ব্যাপার ঘটিছে। বাবুজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকে কাশের বেড়ায় জান্নার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাবার পর বোধহয় পলক ফেলা যতটা দেরি হয়, তারপরেই আমার সামনের জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনে জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু না। বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমাচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু না, চোখের ভুল। আচ্ছা শোনো, তোমাদের যদি ওখানে থাকতে ভয় করে তাহলে কাছারিতে এসে শোবে। ছেলেটি নিজের সাহসীনতায় মনে হয় একটু লজ্জিত হলো, তারপর চলে গেল। কিন্তু আমার অস্বস্তি ভাব দূর হলো না। ভাবলাম এইবার যদি কিছু শুনি তাহলে কাছারি থেকে দুজন সেপাই পাঠাবো রাত্রে ওদের কাছে শোবার জন্য। আমি তখনও বুঝতে পারিনি জিনিসটা কতটা সঙ্গীত। দুর্ঘটনাটা ঘটে গেল খুব হঠাৎ এবং খুব অপ্রত্যাশিতভাবে। এই ঘটনার প্রায় দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম কাল রাত্রে বোমাইবুরুর জঙ্গলে সেই বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকতো তার পিছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে রয়েছে। তার মুখে ভীষণ ভয় ও আতঙ্কের ছাপ। কি একটা বিভীষিকা দেখে আঁতকে উঠে সে যেন মারা গিয়েছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রের দিকে উঠে ছেলেকে সে বিছানায় দেখতে না পেয়ে তখনই লণ্ঠন নিয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু ভোরের আগে পর্যন্ত তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা ছেড়ে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। সে কি অনুসরণ করে বনের মধ্যে রাত্রে একলা এসেছিল তা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের ছাপ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহেও কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসেও কিছু না করতে পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি হলো যে সন্ধ্যের আগে পর্যন্ত এই অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক এমন হলো যে কাছারিতে নিজের ঘরে একলা শুয়ে বাইরের ধবধবে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চেয়েও কেমন একটা অজানা আতঙ্কে প্রাণটা কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালায়, এইসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো, তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলবে। যেন এইসব জায়গা মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই এই অঞ্চলে বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করে না। তাই সুযোগ পেলেই তারা প্রতিহিংসা নিতে পিছপা হবে না। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজকের গল্প পাঠে ছিল তাপস, সুমিত, অনির্বাণ, শুভ এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন তাপস ঘোষ, সম্পাদনা তমাল এবং আমি মনতোষ। Dawn Mystery Lane.